সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো কোমরে ব্যথা প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সহযোগী অধ্যাপক অর্থোপেডিক্স, নিটোর, কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়ে। ভালো আছি, থ্যাংক ইউ। স্যার, কোমরে ব্যথা খুবই কমন একটি বিষয়। কোমরে ব্যথায় ভোগেননি, বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবয়স্ক, এমন মানুষ খুঁজে পাওয়া আসলে খুব কঠিন। কোমরের ব্যথা কি খুব ভয়ের কিছু স্যার? ম্যাক্সিমাম ক্ষেত্রে কোমর ব্যথা আসলে ভয়ের কিছু না। অ্যারাউন্ড 90% ক্ষেত্রে এটা আসলে বিনাইন, মানে একদম ক্ষতিকারক কোনো কিছু না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বিভিন্ন পজিশনের কারণে হয়ে থাকে। স্যার, এবার যেটা জানতে চাইবো যে আসলে কারণ তো থাকবে নিশ্চয়ই অনেক কারণ রয়েছে কোমরে ব্যথার। হ্যাঁ, অনেক ধরনের, অনেকেই দেখান যে একটু ভারী জিনিস তুললো, ভঙ্গিটা একটু খারাপ ছিল, বা মানে একটু বেকায়দা হয়ে শুয়ে থাকলো, অনেক সময় দীর্ঘক্ষণ কাজ করে থাকলো, দীর্ঘক্ষণ দাঁড়িয়েই থাকলো, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হইতে পারে। এছাড়াও আমাদের কিছু নির্দিষ্ট রোগ আছে যার কারণে কোমর ব্যথা হইতে পারে। সেটা পড়ে যাওয়া থেকে হতে পারে বা কোনো ডিস্ক প্রলাপস থেকে হতে পারে। স্যার, এই যে বললেন ডিস্ক প্রলাপস, রোগীরা খুব সহজ করেই বলে যে আমার পিএলআইডি হয়েছে, তিনি হয়তো বা জানেনও না আসলে পিএলআইডি কি, কিংবা মানে রোগীরা এসে বলেন সব কোমরের ব্যথায় কি পিএলআইডির জন্য হয়? এটা আগেও যেটা বললাম, 90% ক্ষেত্রে আসলে পিএলআইডি হয় না। ইভেন আমার যদি এখন এমআরআই করা হয় বা এক্স রে করা হয় বিভিন্ন জিনিস, তখনও দেখা যাবে আমি সুস্থ, কোমর ব্যথা নেই। সেক্ষেত্রেও দেখা যাবে কিছু না কিছু আছে। সো সব কোমর ব্যথা যে পিএলআইডি তা কিন্তু না, 10% মেবি, এর বেশি না। স্যার, এই যে পিএলআইডি কথাটা এত বহুল প্রচলিত, এই জিনিসটা আসলে কি আমাদের রোগীদের উদ্দেশ্যে যদি একটু বলতেন সহজ করে। পিএলআইডি জিনিসটা হচ্ছে দুটো মেরুদণ্ডের দুটো হাড়ের মাঝখানে একটা জেলি থাকে। এই জেলিটা যখন পিছনের দিকে সরে আসে এবং সরে এসে যখন নার্ভ বা স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে, তখনই এই রোগের উৎপত্তি হয় এবং এই ক্ষেত্রে কোমর ব্যথাও হয়। একই সাথে রোগীরা ফিল করেন যে তার পায়ের দিকে অসাড় হয়ে যাচ্ছে অথবা ঝিঝি অবশ হয়ে আসতেছে। কোনো কোনো ক্ষেত্রে হাঁটতেও কষ্ট হতে পারে। স্যারের কাছে এবার জানতে চাইবো যে এই যে স্যার এত ভ্যারিয়েশন রোগগুলোর আপনারা ডায়াগনোসিস করেন কিভাবে? প্রথমত আমরা আসলে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, তার মানে আমরা রোগীটাকে দেখি, তাকে জিজ্ঞেস করি তার সমস্যাটা কী, তাকে এক্সামিন করি তার কোনো সাইন সিমটম আছে কি না, আমরা পজিটিভ ফাইন্ডিংসগুলো দেখি। এরপরে যদি আমরা সুইটেবল মনে করি যে প্রথমে হয়তো কিছু ইনভেস্টিগেশন দিই, কিন্তু তার আগে আমরা একটু কনজারভেটিভ, মানে কিছু ওষুধ, কিছু নিয়ম, এভাবে আমরা চেষ্টা করি প্রথমে। তারপর আমরা সেকেন্ড স্টেপে ইনভেস্টিগেশনে যাই। স্যার, সব কোমরে ব্যথার জন্য কি এমআরআইটা কস্টলি একটা পরীক্ষা? জি জি। তো সব কোমরে ব্যথার জন্য কি এমআরআই করার প্রয়োজন রয়েছে কিনা? না, সকল কোমর ব্যথাতেই আমার এই প্রয়োজন নাই। যখন পেশেন্ট বলবে যে আমার হাঁটতে কষ্ট হচ্ছে, আমার পা অসাড় হয়ে যাচ্ছে, তার পায়ের আঙুলগুলো দুর্বল হয়ে আসতেছে, অথবা প্রস্রাব পায়খানায় সমস্যা দেখা দিচ্ছে, এই ধরনের কিছু ফিচার্স যদি সে বলে আমাদেরকে, তখন আমরা ওদেরকে এমআরআই সাজেস্ট করব। স্যার, অনেকেই বলেন যে আসলে কোমর খুব ধরে আসছে, কোমর ধরে আসে, বিশেষ করে ফিমেলরা খুব এইটা কমপ্লেন করেন। এটা কেন হয় স্যার? ফিমেলরা আসলে আমাদের যারা গৃহিণী যারা আছেন, বাড়িতে যারা কাজ করেন, ওনাদের যে কাজ করার ভঙ্গিটা অ্যাকচুয়ালি মানে সাইন্টিফিক না, অথেন্টিক না। ওনারা দেখা যাচ্ছে কোমরটা ঝুঁকিয়ে কোনো ভারী জিনিস তুলে। তো এটার ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে গিয়ে ওনারা একটু বসে তারপরে জিনিসগুলো তুলবে। সরাসরি মানে কোমর ঝুঁকিয়ে কোনো কিছু তোলা, এটা থেকে যাতে ওনারা বিরত থাকবেন। স্যার, অনেক সময় দেখা যায় অনেক মহিলারা বলেন যে সিজারিয়ান সেকশন হয়েছে, তখন স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়েছিল, তারপর থেকে কোমরে ব্যথা। এটা আসলে কতটুকু সত্য? এটা আসলে আমাদের মানে প্র্যাকটিসে খুবই কমন যে মহিলারা আসেন এবং বলেন যে আমার সিজার হয়েছিল, অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে ওই জায়গা থেকে আমার এরপরে কোমর ব্যথা শুরু হয়েছে। এটা খুবই কমন, বাট সাইন্টিফিক্যালি এটা এখনও প্রুভ না যে সিজারিয়ান সেকশনে যে অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে কোমর ব্যথা শুরু হয়। এটা আসলে এখনও ওইভাবে প্রুভ না, আমরাও তাই মনে করি। যারা ড্রাইভ করেন তাদেরও এক ধরনের কোমরে ব্যথা, হাঁটু ব্যথার কথা কিন্তু ওনারা কমপ্লেন করেন। এটা কেন হয় এবং ওনাদের আসলে কি করণীয়? আচ্ছা, ড্রাইভারদের জন্য আসলে একটু কষ্টকর ব্যাপার, অনেকক্ষণ ধরে ড্রাইভ করতে হয়। সেক্ষেত্রে প্রথমে কোমর এবং হাঁটু দুটোর উপরই চাপ পড়ে। কোমরের উপরে বেশি চাপ পড়ে এই কারণে
কারণ আমরা বসা অবস্থায় এবং যদি ফরওয়ার্ড বেন্ডিং করে মানে সামনের দিকে ঝুঁকে বসি কোনো কারণে, সেক্ষেত্রে ডিস্কের উপর প্রেশার সবচেয়ে বেশি থাকে। দ্যাটস ওয়াই আমরা সামনের দিকে ঝুঁকে বসাটা প্রতিরোধ করব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা যদি কিছুক্ষণ পর বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটু গাড়িটা থেকে যদি 2-1 মিনিট হেঁটে আসেন, এটা একটা ভালো দিক। আর দ্বিতীয়ত হচ্ছে উনি সামনের দিকে না ঝুঁকে পিছনে হেলান দিয়ে স্টিয়ারিংয়ে হাতটা ধরে ওইভাবে গাড়িটা চালাবেন। স্যার আরেকটি বিষয়, যারা আমরা অফিস জব যারা করি, আমরা সারাক্ষণ, ইভেন আমরা ডক্টররাও সারাক্ষণ বসে থাকি, আবার সার্জনরাও লং টার্ম ধরে দাঁড়িয়ে একদম সোজা হয়ে আমরা তখন অ্যাটেনশন নিই, আমাদের তো আসলে তখন সকল কনসেন্ট্রেশন তো অপারেশন ফিল্ডে থাকে। তো তাদের জন্য স্যার কোনো তাদের জন্য প্রথম হচ্ছে যারা আমরা স্যানিটারি ওয়ার্কার, যারা অফিস জব করি বা টেবিলে সারাক্ষণ বসে বসে কাজ করি, তাদের ক্ষেত্রে যে আমাদের বা ল্যাপটপে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে তারা মনিটরের দিকে যখন তাকাবেন তখন তার গেজটা যাতে একদম মনিটরের লেভেলে থাকে, এইভাবে যাতে নিচের দিকে না হয়, স্ট্রেট মনিটরের লেভেলে থাকবে। হ্যাঁ, হিপ এবং নি একই লেভেলে থাকবে, সেক্ষেত্রে ভালো। এবং দ্বিতীয়টা হচ্ছে যদি উনি একটু লাম্বার সাপোর্ট ইউজ করে, অনেকে পিঠে বালিশ ইউজ করে ছোটোখাটো, ওগুলো ইউজ করতে পারেন। এবং 20 থেকে 30 মিনিট পর পর একটু হেঁটে মানে হাঁটতে হবে। এটা কি একটু রেস্ট নিয়ে আসলেন, একটু হাঁটা হলো। আমি আমার প্র্যাকটিসে আমি নিজেও কয়েকটা রোগী দেখার পরে একটু, রোগী বসে থাকে কিন্তু আমি চারপাশে একটু হাঁটি, এটা কথা বলি রোগীর সাথে, ওভাবেই করি আর কি। তাতে একটু নিজেরও কাজকেও ভালো লাগে আর কি। স্যার এবার যেটা জানতে চাইবো যে ম্যানেজমেন্ট আসলে আপনারা কিভাবে করছেন? প্রথমতই রোগীকে বলবো যে তার লাইফস্টাইলটা মডিফিকেশন করতে। তার মানে সে যেভাবে কাজ করে, যেভাবে শোয়, সেটা একটা খেয়াল রাখতে হবে। ওজন একটা বড়সড় ব্যাপার, যে যদি ওজন বেশি থাকে তাহলে রোগীকে হাঁটতে বলি। হাঁটাটা আমরা খুব বেশি জোর দিই, হাঁটার উপরে কাজ করার ভঙ্গিটাতে জোর দিই, শোয়ার ভঙ্গিটাতে জোর দিই। ঠিক আছে, এই যে বিভিন্ন ক্যাটাগরির মানুষের তারা যেভাবে কাজ করে, যেই কাজের কারণে তার ব্যথাটা হইতে পারে, ওইটা থেকে কিছুটা একটু অ্যাবস্টিনেন্স বা একটু দূরত্ব বজায় রাখতে হবে, একটু মানে কি বলবো, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর কি। আর তারপর কিছু সিম্পল কিছু মেডিকেশন আছে, ওগুলো আমরা অ্যাটলিস্ট 4 থেকে 6 সপ্তাহ প্রথমে এভাবে ট্রাই করবো আমরা। স্যার শুয়ে থাকলে কি আসলে ব্যথা কমে? না, এটা আগে যারা বলতো যে না ব্যথা হয়েছে তাহলে একটু শুয়ে থাকি, শুয়ে থাকলে কিন্তু ব্যথা কমবে না, বরং এটা বৈজ্ঞানিকভাবে অসত্য। কারণ শুয়ে থাকলে মাংসপেশিগুলো আরও দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সামান্য ব্যথা যদি থাকেও আপনার চেষ্টা করতে হবে হাঁটাটা একটু বেশি করতে। যত বেশি শোবেন তত বেশি আপনার ব্যাক মাসলগুলো উইক হয়ে যাবে। সো শোয়াটা অ্যাভয়েড করতে হবে। স্যার আপনি হাঁটার কথা বলছিলেন, তো হাঁটাটা কারা হাঁটবে, কারা হাঁটতে পারবেন না, এমন কোনো ব্যাপার কি রয়েছে কিনা? কতক্ষণ হাঁটবে, সেই হাঁটার কোনো নিয়ম রয়েছে কিনা, ভঙ্গি রয়েছে কিনা, স্যার যদি একটু বুঝিয়ে বলতেন স্যার। হাঁটার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে, যারা একটু ইয়াং যারা আছেন তারা তো ইজিলি হাঁটতে পারবেন, সকালে উঠে 30 মিনিটস হাঁটতে পারেন। যারা একটু বাল্কি পেশেন্ট যা আছেন তারাও একটু এভাবে হাঁটতে পারেন। যারা বেশি বয়স্ক তারা যেটা করতে পারেন, একটু রোদে বসতে পারেন, সকালবেলা 30 থেকে 40 মিনিট রোদে বসবে, একটু কেন ইউজ করতে পারে বা একটু ওয়াকার দিয়ে হাঁটতে পারেন ওনারা। হ্যাঁ, যাদের ট্রমা হয়েছে, এইমাত্র পড়ে গেছে, কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটাটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি। প্রথমে ফলো আপে রাখি, তারপরে আস্তে আস্তে যদি হাড় না ভাঙে, স্পাইন যদি ফ্র্যাকচার না হয়, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে তাকে হাঁটতে বলি। কিন্তু যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে তখন আমরা রেস্টের কথা বলি। স্যার আমরা লাইফস্টাইল মডিফিকেশন, হাঁটা, ঘুমের কথা বলছিলেন। আচ্ছা স্যার ঘুমের কোনো নিয়ম রয়েছে কিনা? ঘুমের কোনো নিয়ম না, আসলে এটা শোয়ার একটা নিয়ম আছে। শোয়া হচ্ছে, আমরা যদি 3টা ভাবে আমরা শুই, একটা হচ্ছে পাশ ফিরে শুই, আর একটা সোজা হয়ে, আর একটা হচ্ছে উপর হয়ে। যেটা উপর হয়ে শোয়া এটা সবচেয়ে খারাপ, পাশ ফিরে শোয়া এটা সবচেয়ে ভালো। এবং 2 পায়ের মাঝখানে যদি একটা বালিশ দিতে পারেন তাহলে এটা হলো বেস্ট ওয়ে, ডান বা বাম দিকে আপনি শুতে পারেন। আর যদি সোজা হয়ে চিত হয়ে শোন, সেক্ষেত্রে হাঁটুর নিচে একটা সফট বালিশ বা কিছু দিতে পারেন হালকা, এটা বেটার। কিন্তু উপর হয়ে না, উপর হয়ে শোয়া যায় মানে এটা কিন্তু আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটা কিন্তু খুব সুন্দর মেসেজ পেলাম, যাদের অভ্যাস রয়েছে দর্শক, উপর হয়ে আসলে শোয়া যাবে না, তাহলে কিন্তু স্যারের কাছে আমাদের মানে আসতে হবে, স্যারের রোগী হয়ে যেতে হবে। স্যার এবারে আসবো যে আসলে কখন আপনাদের শরণাপন্ন হতে হবে, অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে, কখন বুঝবো? আচ্ছা, এই ধরনের আমরা যখন চিকিৎসা দেই, প্রথম 4 থেকে 5 সপ্তাহ আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তার মানে ঔষধ, ফিজিওথেরাপিও দিই, মাঝে মাঝে ব্যথার ওষুধ দিই, ব্যায়াম দেখাই দিই মাঝে মাঝে, তারপর লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। এত কিছু করার পরেও 4 থেকে 6 সপ্তাহ পরেও যদি রোগীর আশানুরূপ রেজাল্ট যদি না আসে,
তখন আমরা চিন্তা করি যে না, তাহলে সামথিং রং, অন্য কিছু থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেট করি, এবং রোগী যদি এই 4-6 সপ্তাহের মধ্যে যদি ভালো না হয়, ইভেন খারাপের দিকে যায় আরও, সেক্ষেত্রে খারাপের দিকে কোনটা, সেটা হচ্ছে রোগী যদি বলে আমার ব্যথা আগের চেয়ে অনেক বেড়ে গেছে, রোগী যদি বলে তার ব্যথা পায়ের দিকে যায়, পা অবশ হয়ে আসতেছে, সে 2 কদম হাঁটতে পারতেছে না, তার প্রস্রাব পায়খানা অনিয়ন্ত্রিত, অনেক সময় বুঝতে পারে না, প্যারালাইসিসের মতো হয়ে আসে, সেক্ষেত্রে সরাসরি মানে আর্জেন্ট ডক্টরের শরণাপন্ন হতে হবে। তারপরে ডক্টরের শরণাপন্ন তো হয়ে গেলাম, এখন স্যার আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যানটা কি হবে? আচ্ছা, এখন হচ্ছে তখন আমাদের হচ্ছে মানে কজ অনুযায়ী চিকিৎসা, মানে কি কারণে তার ব্যথাটা হচ্ছে। তার ব্যথা বিভিন্ন কারণ হতে পারে, এক হচ্ছে ট্রমা হইতে পারে, 2 হতে পারে টিবি, টিউবারকুলোসিস, যক্ষা হইতে পারে, টিউমার হইতে পারে, বিভিন্ন ধরনের কারণ আছে। পিএলআইডি একটা কমন প্রবলেম। যদি ডিস্ক প্রলাপসের কারণে হয়, সেক্ষেত্রে আমরা ওই ধরনের অপারেশনটা, ওইটাও কিন্তু কনজারভেটিভলি করা যায়, কিন্তু যদি না হয়, ভালো না হয়, তখন সার্জারিতে যাওয়া যেতে পারে। সার্জারিটা বিভিন্ন ধরনের হইতে পারে, সেটা এন্ডোস্কোপিক, মানে পারকিউটিটাস, মানে চামড়া না কেটে জাস্ট ফুটো করে করা যায়। আবার যারা একটু গরিব তারা বলে যে না, আমরা এত টাকা অ্যাফোর্ড করতে পারবো না, আমাদেরকে একটু কম খরচের মধ্যে করে দেন, সেক্ষেত্রে আমরা ছোটো একটা হালকা কেটে আমরা অপারেশন করে দিতে পারি। হ্যাঁ, এটাও করা যেতে পারে। তারপরে স্পন্ডিলোলিস্থিসিস আছে, এটা আরেক ধরনের রোগ, এটার ক্ষেত্রেও চিকিৎসা অপারেশন, যদি তার কনজারভেটিভ ভালো না হয়। প্রথম কথা ওইটাই, আগে কনজারভেটিভ চিকিৎসা দিব, ঔষধ দেব, ফিজিওথেরাপি দিব, যদি ভালো না হয় তারপরে আমরা অপারেশনের চিন্তা ভাবনা করব। রোগীকে একটা টাইম দিতে হবে, সময় দিতে হবে। জি, সময় তো দিতে হবে। স্যার অপারেশন তো হলো, আসলে প্রোগ্রেসটা কেমন, ফেটটা কেমন, যে আসলে আগে তো তিনি হয়তো বা হাঁটতে পারছিলেন না, প্রচন্ড ব্যথা ছিল, অপারেশনটা হলো, তারপর আসলে পরিবর্তনটা কেমন আসে? পরিবর্তন হচ্ছে মেইন যে পরিবর্তনটা সে বুঝতে পারবে, সেটা হচ্ছে কি, যদি তার পায়ের দিকে ব্যথা নামে, এটা দেখবেন যে অপারেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রেই একদম কমে যায়। শুধুমাত্র যেহেতু কোমরে অপারেশন হয়েছে, ওই কোমরে অপারেশন ওই জায়গাটা কিছুদিন তার ব্যথা করবে, কিছুদিন, হ্যাঁ কিছুদিন ব্যথা করবে, বাট পায়ের ব্যথাটা তার চলে যাবে। অপারেশনের ব্যথাটা একটু থাকবে, সেটা আস্তে আস্তে সাবসাইড করে যাবে। তাহলে স্যার রিহ্যাব কেমন হবে, অপারেশনের পরবর্তীকালে লাইফটা কেমন হবে? তখন নিশ্চয়ই কিছু নিয়ম কানুন তো মেনে চলতে হবে অবশ্যই। অবশ্যই জি। প্রথমত অপারেশনের পরবর্তী সময়ে তার কিছুদিন একটু হালকা রেস্ট, বলতে আমরা যেটা বুঝি 1-2 সপ্তাহ তাকে ভারী কোনো কাজ করবে না। আমরা ডে 1 থেকেই রোগীকে বলি যে আপনি হাঁটেন, অসুবিধা নেই, উঠে দাঁড়ান, হাঁটতে থাকেন, কোনো সমস্যা নেই। আমরা ওইটাই দেখি সে হাঁটতে পারে কিনা। যদি পারে, তাকে আস্তে আস্তে ওটা হাঁটাটা বৃদ্ধি করে দিব। ইউজুয়ালি 4 থেকে 6 সপ্তাহ পরে সে নর্মাল অ্যাক্টিভিটি রিজিউম করতে পারবে, কোনো প্রবলেম নাই। ভারী কাজটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি 6 থেকে 6 সপ্তাহ পর্যন্ত। তারপরে সে যদি রিকভারি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা তার ওই কাজটা সে করা শুরু করতে পারে। স্যার আমরা এই বিষয়ে আর অনেক কথা বলবো। শুধু দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। শুধু দর্শক, বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম কোমরের ব্যথা নিয়ে। তো এই কোমরের ব্যথা তো আমরা অনেকেই ভুগি, তো দেখা যায় যে আমরা লং টার্ম ধরে ব্যথার ওষুধ খেয়ে ফেলি, অনেকেই খাই। তো স্যার এটা আসলে কতটা সেফ? লং টাইম ধরে ব্যথার ওষুধ খাওয়া কোনোভাবেই এটা সেফ না, এটা আসলে অ্যাকচুয়ালি বিপজ্জনক। অনেক দিন ধরে ব্যথার ওষুধ খেলে যেটা হবে, কিডনি ড্যামেজ হতে পারে, নাম্বার 1 যেটা আছে, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। সো যখনই কোনো ব্যথার ওষুধ খাবেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা বেশিরভাগ সময় খেয়াল করি যে গ্রামেগঞ্জে বিশেষ করে এই জিনিসটা হয়, ইভেন শহরেও হয়। একটু ব্যথা করলো যে কোনো জায়গাতে আমরা নিজ থেকে ফার্মেসিতে গিয়ে কিনে ফেলি, অথবা ওখানকে যে বসে আছে তাকে বলি যে আমাকে ব্যথা হচ্ছে, আমাকে একটা ব্যথার ওষুধ দেন কি। তো ওটা আসলে ডাক্তারের সাথে আলোচনা না করেই ওনারা ওষুধ দিয়ে থাকে, এবং ওনারা যখন খুশি ওষুধগুলো খান। যার কারণে যেটা হয়, এক এক ধরনের ব্যথার ওষুধ কিন্তু এক এক ব্যথার ক্ষেত্রে প্রযোজ্য। সো যে কোনো ব্যথার ওষুধই যে কোনো সময় খাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আপনার সবসময় একজন ভালো চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনার জন্য জরুরি। স্যার অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু ক্যালসিয়ামও খাই, অনেকেই খান, ভাবেন যে কোমরের ব্যথা, যে কোনো ব্যথা, হাঁটির ব্যথা, ক্যালসিয়াম খেলেই বুঝি ভালো হয়ে যাবে, লং টার্ম ধরে ক্যালসিয়াম খাচ্ছেন। তো কতটুকু ক্যালসিয়াম সেফ, কারা খাবেন, এই বিষয়গুলো স্যার যদি একটু বলতেন। হ্যাঁ, ক্যালসিয়াম আমাদের তো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস, অবশ্যই লাগবে। আমাদের ডায়েটের মাধ্যমে, আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে বেশিরভাগ ক্যালসিয়ামটা আসলে ফিল আপ হয়ে যায়। সেক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ব্যথা কমাতে সাহায্য করে,
নির্দিষ্ট কিছু রোগীর জন্য, নির্দিষ্ট কিছু বয়সের জন্য, সবার জন্য না। একজন ইয়াং এজের কারো ক্ষেত্রে যদি কোমর ব্যথা হয়, সেখানে আসলে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এদের তেমন কোনো রোল নেই। সেক্ষেত্রে তার যেটা করতে হবে, আগেও বলেছি, যেটা কনজারভেটিভ লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে এবং এই ব্যথার ওষুধ বা অন্যান্য যেগুলো ওগুলো খেতে হবে। কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি অ্যাকচুয়ালি যাদের লাগে, যাদের বয়স্ক মানুষ যারা আছে 60 আপ, যাদের অস্টিওপোরোসিস বা হাড় ফাফা রোগ, হাড়ের ভিতরে যদি মিনারেলের ঘনত্ব কমে যায়, ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, ওদের ক্ষেত্রে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো বেশ ভালো কাজ করে। কিন্তু যারা দেখা যাচ্ছে 50-এর নিচে, 40-এর নিচে, এদের যদি ব্যথা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কাজের কারণেই ব্যথা হয়, পেশি শক্ত হয়ে আসে, এদের ক্ষেত্রে ক্যালসিয়াম দিয়ে আসলে তেমন কোনো লাভ হয় না। হ্যাঁ, যারা মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, মেনোপোজের পরে 45 এইজের পরে গিয়ে তখন আর ওদের হাড় ক্ষয়টা পুরুষদের তুলনায় 3 গুণ বেশি হয়। সেক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন 45-এর পরে আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি এই ধরনের ওষুধ খেতে পারেন। বাট এর আগে মহিলাদেরও খাওয়া উচিত নয়। আর ছেলেদের তো নাই, ছেলেদের সাধারণত 55-60-র পর থেকে। স্যার, অনেকে ভাবেন যে কোমরে ব্যথা হলেই বুঝি কিডনিতে কোনো সমস্যা হয়েছে। এটাও কিন্তু স্যার একটা মিথ কিংবা একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত হয়ে গেছে। এই বিষয়ে কিছু বলবেন স্যার? আসলে কোমরের ব্যথা যেখানে আমাদের হয় আর কিডনির ব্যথা, এটা দুটো ডিফারেন্স আছে। কিডনির ব্যথা সাধারণত ফ্ল্যাঙ্কের দিকে, মানে একটু উপরের দিকে হয়, আর বেশিরভাগ ব্যথাই কিন্তু লাইফস্টাইলের সাথে জড়িত। যাদের কিডনি থেকে ব্যথা হবে তাদের কিন্তু আরও কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিবে, যেমন চোখ ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, প্রস্রাব কম হওয়া, তার যতটুকু সে পানি খায় ততটুকু বেরোয় না, তার নিজের ভিতরে দেখবে জ্বর আসতেছে। পাইলোনেফ্রাইটিস যখন হয়, কিডনিতে যখন ইনফেকশন হয়, জ্বর আসবে, কেঁপে কেঁপে জ্বর আসবে, প্রস্রাব জ্বালাপোড়া করবে, হলুদ হবে, বিভিন্ন ধরনের সিমটম নিয়ে সে দেখা দিবে। তো কোমর ব্যথায় কিন্তু সেই জিনিসগুলো হবে না। কোমর ব্যথায় যেটা মেইনলি হয় না, ইউটিআইও একটা কোমর ব্যথার কারণ, সেটা ঠিক আছে, কিন্তু কোমর ব্যথায় কিন্তু এই ধরনের উপসর্গগুলো খুবই কম হয়। স্যারের কাছে এখন যেটা জানতে চাইবো, যে এখন দেখা যায় যে বাচ্চাদের, ছোট বাচ্চা স্কুল ব্যাগ অনেক ভারী, অনেক ওজন স্কুল ব্যাগে, এটা কি মেরুদণ্ডের উপর কোনো খারাপ প্রভাব ফেলতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে বাচ্চারা যে ভারী ভারী ব্যাগ বহন করে, তো ওদের এখনকার স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে ওদের সাবজেক্ট অনেক বেশি এবং ওই অনুযায়ী ওদেরকে বই খাতাপত্র নিয়ে যেতে হয় সাথে করে, এবং দেখা যায় ব্যাগটা অনেক বড় হয়ে যায়। তো এই ধরনের ব্যাগটা যদি বেশি দিন ক্যারি করে, তার তো ব্যথা করতেই পারে এক, দ্বিতীয়ত এটা স্পাইন বা মেরুদণ্ডের উপরে একটা খারাপ প্রভাব ফেলে। সেক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে আমরা বেশ কিছু রোগী মাঝে মাঝে পাই যাদের মেরুদণ্ড একটু বেঁকে গেছে, আমরা স্কলিওসিস বলি, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। সো আমরা মনে করি যে যতটুকু না নিলেই নয়, ততটুকু বই নিলে যাতে ভালো হয়, এবং এই ধরনের ব্যাগ বহন না করাই আসলে ভালো। স্যার, অনেক সময় আমরা শুনি যে কোমর ইনজেকশন দেওয়া হয়েছে ব্যথা কমানোর জন্য, স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়েছে। কনজারভেটিভ ম্যানেজমেন্টগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন। প্রথমত কোমর ব্যথার জন্য আমরা তো তাকে বলি, নির্দেশ দেই বা উপদেশ দেই কিছু, এগুলো সে ফলো করবে, ওজন কমাবে, তাকে বলি যে আপনি কিছু হাঁটবেন, ঠিক আছে, কিছু নির্দিষ্ট ব্যায়াম করবেন, ফিজিওথেরাপি নেবেন, এই ধরনের উপদেশগুলো প্রথমে দেই, সাথে কিছু মেডিকেশন দেই, এগুলো সে ফলো করবে, এগুলো সে নির্দিষ্ট কিছু সময় ধরে খাবে। এরপরে যদি ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে আমরা এই যে আপনি যেটা বললেন স্টেরয়েড ইনজেকশন, আমরা বলি ইপিডুরাল স্টেরয়েড, এবং আরেকটা বলি যে আমরা সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, মানে নির্দিষ্ট যে নার্ভের প্রবলেম ওই নার্ভকে টার্গেট করে আমরা স্টেরয়েড দিয়ে থাকি। তো অনেকেই বলেন স্টেরয়েডটা মানে শরীরের জন্য ভালো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে স্টেরয়েডটা দেওয়াটা অনেক সময় ভালো এই কারণে যে রোগটা হচ্ছে ওখানে যে স্নায়ুটা আছে বা নার্ভটা আছে, তার একটা ইনফ্লেমেশন বা প্রদাহ হয়, সে ফুলে যায়। তো স্টেরয়েডটা যদি আমরা জায়গা মতো দিতে পারি, সেক্ষেত্রে সে ওই সোয়েলিংটা বা ফুলোটাকে কমায় দিবে, তখন তার যে রেডিকুলোপ্যাথি বা কোমর থেকে পায়ের দিকে যে ব্যথাটা নামে, সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। এটা কিন্তু পুরোপুরি যে একদম মেইন চিকিৎসা তা না, কিন্তু সে আপনাকে অনেকাংশে তার ব্যথাটা কমায় দিতে পারবে, এটা এক। দ্বিতীয়ত এটা কিন্তু রোগ ডায়াগনোসিসও হেল্প করবে, কারণ এটা দেওয়ার পরে ব্যথা কমে গেছে, দ্যাট মিনস প্যাথোলজি ইজ দেয়ার, তার মানে রোগ ওইটাই, ঠিক আছে। হয়তো আপনি কিছুদিন ডিলে করতে পারবেন, তাহলে অনেক দিন। স্যার, এবার জানতে চাইবো আসলে কখন তাহলে অপারেশন করতে হবে? অপারেশন করতে হবে সেটা হচ্ছে যখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট একবার ফেল হলো, তারপরে আমরা ফিজিওথেরাপি দিলাম, এটাও ফেল করলো,
তারপরে যে আমরা ইঞ্জেকশন দিতে পারি, ইঞ্জেকশনও অনেক সময় ফেল করে, দেখা গেল যে না এটা দেওয়ার পরেও ব্যথা কমতেছে না। দেন আমরা আগে এমআরআই করে দেখব, এমআরআই করে দেখব তার কোন কোন লেভেলে প্রবলেম, কয়টা লেভেলে প্রবলেম, তার কি হাড় সরে গেছে কিনা, না হাড় কি আনস্টেবল আছে কিনা, নাকি এটা নর্মালি আছে। আনস্টেবল থাকলে এক ধরনের চিকিৎসা, আবার স্টেবল শুধু ডিস্ক প্রলাপস হয়েছে, শুধু মানে জেলিটা সরে গেছে, তার জন্য আলাদা চিকিৎসা। তো এক একটা রোগে এক এক ধরনের প্রোটোকল, এক এক ধরনের চিকিৎসা, এক এক ধরনের সার্জারি হয়। তো মোস্ট কমনলি আমরা পিএলআইডিতে আমরা যে জেলিটা গিয়ে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে ওইটাকে আমরা সরাই দিই। সেটা আমি এন্ডোস্কোপিক্যালি করতে পারি, সেটা কেটে করতে পারি, দুইভাবেই করতে পারি। ফিজিওথেরাপি কোনো রোল রয়েছে এখানে? ডেফিনেটলি ফিজিওথেরাপির একটা ভালো রোল রয়েছে। আগেও যেমন বলেছি, ফিজিওথেরাপি আপনার এখানে ব্লাড সার্কুলেশনে হেল্প করবে এবং ব্যাক মাসল যেগুলো আছে এগুলাকে আরও অনেক শক্তিশালী করবে। সো শক্তিশালী যখনই করবে তখন আপনি কিন্তু কাজটা করতে পারবেন এবং ব্যথাটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে। প্রথমত ব্যথা বাড়ে একটু, পরে কিন্তু আপনি যখন অভ্যাস করবেন, অভ্যাস চালিয়ে যাবেন, তখন কিন্তু ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে। স্যার আসলে কোমরের ব্যথা নিয়ে আমরা খুব কষ্ট পাই, অনেকেই ভোগেন, ডাক্তারের কাছে যান না, ভাবেন হয়তো বা একটু রেস্ট নিলাম, একটু ব্যথার ওষুধ খেলাম, এভাবে অনেক সময় আসলে পেরিয়ে যায়। তো দর্শকদের উদ্দেশ্যে একটা টেক হোম মেসেজ যদি দিতেন। কোমর ব্যথার জন্য মেইনলি আমাদের সবার আগেই যেটা চিন্তা করতে হবে, আমার কাজের ভঙ্গিটা ঠিক আছে কিনা, আমি যেভাবে কাজ করি, যে এনভায়রনমেন্টে কাজ করি, এটার কারণে কি আমার ব্যথা হচ্ছে কিনা। যদি ওই রকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওইটা আগে ঠিক করতে হবে। কাজ করার ভঙ্গি, যেমন সামনে ঝুঁকে কাজ করে অনেকে, ঝুঁকে একটা জিনিস তুললো, এই জিনিসটা করা থেকে বিরত থাকতে হবে। অনেকক্ষণ বসে থাকা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, দুটোই পরিহার করতে হবে। যদি দাঁড়িয়ে থাকেন 1 ঘন্টা পরে দরকার হলে 2-3 মিনিট বসে নিলেন, আর যদি বসে থাকেন তাহলে কিছুক্ষণ দাঁড়ালে একটু হাঁটলেন। এইভাবে আমরা কোমর ব্যথা কমায় নিতে পারি এবং কিছু ব্যায়াম করতে পারি, কিছু ফিজিওথেরাপি নিতে পারি। এবং কখন আমরা ডাক্তারের কাছে যাব, আগে রেড ফ্ল্যাগ যে সাইনগুলো, এগুলো একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আগের মতোই, কোমর যদি অসাড় হয়ে আসে, পায়ের দিকে যদি ব্যথা নেমে যায়, হাঁটতে যদি না পারে, প্রস্রাব পায়খানা যদি অনিয়ন্ত্রিত হয়, সেক্ষেত্রে ইমার্জেন্সিভাবে ডাক্তারের পরামর্শ নেবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। সুধী দর্শক, কোমরে ব্যথায় ভোগেননি এমন লোকের সংখ্যা অনেক, কিন্তু এর সুন্দর আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। আসুন চিকিৎসা নিয়ে আমরা সকলে সুন্দর জীবন গড়ি। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।